Hello everyone, welcome to TWS Academy. This is আরাবুল রহমান। প্রতিদিন তোমাদের জিকে জিএস এর যে প্র্যাকটিস ক্লাস করাচ্ছি তার ব্যতিক্রম নয়। আজও কিন্তু দুর্দান্ত একটা প্রশ্ন উত্তর সেশন নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা অবশ্যই জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের প্রশ্ন তার সঙ্গে বিভিন্ন সায়েন্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো আমরা প্রথম প্রশ্ন আজ দেখব। অপশানে তোমাদের আজকের প্রথম প্রশ্ন কি দেয়া হয়েছে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে একটা খাবার বা একটা ফুড রিলেটেড প্রশ্ন, সেটা হচ্ছে ফিজোয়াদা কোন দেশের সবচেয়ে জনপ্রিয় বা বিখ্যাত একটা খাদ্য। ফিজোয়াদা হচ্ছে একটা বিখ্যাত একটা খাদ্য। আচ্ছা, এই খাদ্য রিলেটেড প্রশ্ন একটু এনটিপিসির পরীক্ষাতে আসে, এই কারণে আমি একটু তোমাদের এরকম ধরনের একটা দুটো প্রশ্ন হয়তো করাতে পারি। দেখো, এনটিপিসির পরীক্ষাতে আগে প্রশ্ন এসেছে ধোকলা কোথাকার খাবার। হুম, তারপরে প্রশ্ন এসেছে তোমার ডালবাটি চুরমা কোথাকার খাবার, হ্যাঁ, ধোসা কোথাকার খাবার, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। সো এখানে যেমন ফিজোয়াদা, এটা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস ব্রাজিলের একটা কিন্তু খাবার বা ব্রাজিলের একটা খুবই জনপ্রিয় খাদ্য। নীতি আয়োগ সম্প্রতি মহিলা উদ্যোক্তা প্ল্যাটফর্ম চালু করেছে কোন রাজ্যের সাথে? কোন রাজ্যের সাথে নীতি আয়োগ সম্প্রতি মহিলা উদ্যোক্তা প্ল্যাটফর্ম চালু করেছে? এটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্যের সাথে, তেলেঙ্গানা রাজ্য। ভারতের নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? নীল বিপ্লব, আচ্ছা, বিভিন্ন বিপ্লব বা রেভলিউশন, এর মধ্যে নীল বিপ্লবটা কি? নীল বিপ্লব হচ্ছে ডিয়ার স্টুডেন্টস মাছ চাষ, মাছ চাষ বা মাছ উৎপাদনের সাথে যুক্ত। ঠিক আছে, মাছ উৎপাদনকে আমরা কি বলবো? নীল বিপ্লব বলবো। সো এই নীল বিপ্লবের সাথে কে যুক্ত ডিয়ার স্টুডেন্টস? অ্যান্সার হচ্ছে এখানে হরিলাল চৌধুরী। অপশান সি, হরিলাল চৌধুরী নীল বিপ্লবের জনক হিসাবে পরিচিত। আচ্ছা, এখানে আরও কয়েকটা জিনিস দেখো, খুবই পরীক্ষায় যেগুলো পরীক্ষায় আসে। শ্বেত বিপ্লবের জনক থেকে একটা প্রশ্ন আসে। শ্বেত বিপ্লবটা কি? এই ভার্গিস কুরিয়েনের নাম তোমরা দেখতে পাচ্ছ, ভার্গিস কুরিয়েন হচ্ছে শ্বেত বিপ্লবের জনক। শ্বেত বিপ্লব, এই শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ভার্গিস কুরিয়েন। শ্বেত বিপ্লবটা কি? শ্বেত বিপ্লব হচ্ছে দুধ উৎপাদন বা দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত। এটা কিসের সাথে যুক্ত? দুধ উৎপাদনের সাথে যুক্ত শ্বেত বিপ্লব। স্যাম পিত্রোদা, ইনি হচ্ছেন পিত বিপ্লবের জনক। পিত বা হলুদ বিপ্লব, হলুদ মানে হচ্ছে পিত বিপ্লব। সো পিত বা হলুদ বিপ্লবের জনককে? অ্যান্সার হচ্ছে স্যাম পিত্রোদা। আচ্ছা, এই পিত বিপ্লব আবার কিসের সাথে যুক্ত? পিত বিপ্লব বা হলুদ বিপ্লব এটা অ্যাকচুয়ালি যুক্ত হচ্ছে তৈলবীজ উৎপাদনের সাথে। তৈলবীজ উৎপাদনের সাথে যুক্ত হচ্ছে পিত বিপ্লব। পরীক্ষায় আসে এখান থেকে প্রশ্ন যে তৈলবীজ উৎপাদনের সাথে কোন বিপ্লব বা পিত বিপ্লব কিসের সাথে যুক্ত। এরপরে দেখো দুর্গেশ প্যাটেল, অপশন ডি। দুর্গেশ প্যাটেল ইনি যুক্ত হচ্ছেন পিঙ্ক রেভলিউশন বা গোলাপি বিপ্লবের সাথে। গোলাপি বিপ্লবের সাথে বা গোলাপি বিপ্লবের জনক তাকে বলা হয়। আচ্ছা, গোলাপি বিপ্লবটা আবার কি? এটা আবার একটু নতুন নতুন লাগছে না? গোলাপি বিপ্লবটা হচ্ছে মাংস উৎপাদনের সাথে যুক্ত। মাংস উৎপাদন সাথে যুক্ত হচ্ছে গোলাপি বিপ্লব, যেটার ফাদার হচ্ছে দুর্গেশ প্যাটেল। ভারতে কে প্রথম বাজেট প্রচলন করেন? বাজেট, ভারতে যে বাজেট এটা প্রচলন করেছিলেন কে ভারতে প্রথম? বাজেটটা সাংবিধানিক ভাষায় হচ্ছে বার্ষিক আর্থিক বিবৃতি বলা হয়। এটাকে কি বলা হয় সাংবিধানিক ভাষায়? বাজেটটাকে বার্ষিক আর্থিক বিবৃতি বলা হয়ে থাকে বাজেটটাকে। আচ্ছা, এই বাজেট প্রচলন হয়েছিল আমাদের ভারতে 1860 সালে। 1860-এ প্রথম বাজেট বাজেট পাস হয়। অ্যান্ড এই বাজেটটা যখন পাস হয়েছিল তখন ছিলেন লর্ড ক্যানিং আমাদের ভারতের ভাইসরয়। তো লর্ড ক্যানিং এর সময়ে বাজেট প্রচলন হয়। আচ্ছা, বাজেট কে পেশ করেন? অর্থমন্ত্রীরা সাধারণত বাজেট পেশ করে। তো তখন প্রথম প্রথম কে বাজেট পেশ করেছিল? কে বাজেট পেশ করেছিল 1800 শতাব্দীতে? লর্ড ক্যানিং এর সময় প্রথম বাজেট, মনে রাখবে, জেমস জেমস উইলসন। কেডের স্টুডেন্টস? জেমস উইলসন। ইনি ছিলেন প্রথম অর্থ
সচিব লর্ড ক্যানিংয়ের সময়ে, লর্ড ক্যানিংয়ের সময়ের তিনি অর্থমন্ত্রী ছিলেন, যিনি 1859 সালে প্রথম কিন্তু বাজেট উত্থাপন করেছিলেন পরাধীন ভারতে। আরেকটা হয় স্বাধীন ভারতে কে প্রথম বাজেট উত্থাপন করেছিল বলে প্রশ্ন, সেটার ক্ষেত্রে উত্তর হবে কিন্তু আর কে শানমুখ চেট্টি, ভারতের প্রথম অর্থমন্ত্রী সেই আর কে শানমুখ চেট্টি, তিনি স্বাধীন ভারতের প্রথম বাজেট বা বার্ষিক বিবৃতিটা উত্থাপন করেছিলেন। প্যারাডাইস লস্ট কাব্যের ছায়া পরিলক্ষিত হয় কোন কাব্যে? আচ্ছা, প্যারাডাইস লস্ট কি আমি এটা একটু বুঝিয়ে বলি তোমাদের। প্যারাডাইস লস্ট হচ্ছে একটা কি কাব্য। এই কাব্যটা খ্রিস্টান ধর্মের যে প্রধান ধর্মগ্রন্থ বাইবেল, সেই বাইবেলের কিন্তু একটা কাহিনী অবলম্বনে রচিত। বাইবেলের কাহিনী অবলম্বনে রচিত হয়েছে প্যারাডাইস লস্ট। অ্যান্ড এটার রচয়িতা ছিলেন ডিয়ার স্টুডেন্টস তিনি হচ্ছেন জন মিল্টন। রচয়িতাকে, এই কাব্যটির রচয়িতা ছিলেন জন মিল্টন। অ্যান্ড এখানে প্যারাডাইস লস্ট কাব্যের ছায়া পরিলক্ষিত হয় মেঘনাদ বধ কাব্যে। মেঘনাদ বধ কাব্যটা কি? মেঘনাদ বধ কাব্য দেখো, এটা 1861-তে প্রকাশিত, 1861-তে প্রকাশিত একটা কাব্য। এই কাব্যটি রামায়ণের কিন্তু কাহিনী বর্ণনা বা রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত হয়েছে, তাই না? রামায়ণের কাহিনী অবলম্বনে এটা রচয়িত হয়েছে। সো এবারে দেখো এটা লেখককে, মেঘনাদ বধ কাব্যের লেখককে বলো। 1861-তে প্রকাশিত মেঘনাদ বধ কাব্যের লেখককে? অ্যান্সার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। গুড। নেক্সট কোশ্চেন, আইডিবিআই বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয়? শিল্পের জন্য লোন দিয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল আইডিবিআই ব্যাংক? আইডিবিআই বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয় 1964 সালে এবং এটার সদর দপ্তর কোথায় জানো? এটার সদর দপ্তর অবস্থিত মুম্বাইতে আইডিবিআই ব্যাংকের হেডকোয়ার্টার। ক্যালসিয়াম পারঅক্সাইড এর রাসায়নিক সংকেত কি? ক্যালসিয়াম পারঅক্সাইডের রাসায়নিক সংকেত কি? ক্যালসিয়াম পারঅক্সাইড এর রাসায়নিক সংকেত হচ্ছে CaO2। CaO2 হচ্ছে ক্যালসিয়াম পারঅক্সাইডের রাসায়নিক সংকেত। আরেকটা খুবই আসে, সেটা হচ্ছে এই CaO থেকে, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের রাসায়নিক সংকেত। ক্যালসিয়াম অক্সাইড, এবং এই ক্যালসিয়াম অক্সাইড এটা কি জানো? এটাকে আমরা কুইক লাইম বলি, কুইক লাইম বলা হয় এটাকে, বা কলি চুন বলা হয়। কলি চুন বা কুইক লাইমের রাসায়নিক সংকেত কি? CaO বা ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে এটা রাসায়নিক নাম। প্রথম কোন ভারতীয় অস্কার পুরস্কার লাভ করে? অস্কার সিনেমা জগতে প্রদান করা হয়, তাই না? অস্কার পুরস্কার 2024 সালে 96তম অস্কার দেওয়া হয়েছিল, যেটাতে আমরা যদি দেখি ওপেনহাইমার সিনেমা, তারপরে হচ্ছে তোমার সেখানে কিন্তু ওপেনহাইমার সেরা সিনেমার বিভাগে অস্কার পুরস্কার জিতেছে, হ্যাঁ কি না? এখানে দেখো ডিয়ার স্টুডেন্টস, অস্কার পুরস্কার লাভ করেন প্রথম ভারতীয় হিসাবে তিনি হচ্ছেন ভানু আথাইয়া। আচ্ছা, ভানু আথাইয়া কে ছিলেন? ইনি ছিলেন কস্টিউম ডিজাইনার বা পোশাক ডিজাইনার। ওকে, ইনি ছিলেন একজন পোশাক ডিজাইনার। ইনি কোথায় পোশাক ডিজাইন করেছিলেন? গান্ধী সিনেমাতে। আচ্ছা, গান্ধী সিনেমাটা থেকে প্রশ্ন কিন্তু দেয় পরীক্ষায়। গান্ধী সিনেমা, এই সিনেমাটা 1982-তে এটা কিন্তু মুক্তি পায়।
কবে মুক্তি পায় গান্ধী সিনেমা? 1982-তে। এবং এটার পরিচালক কে ছিল? ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে, রিচার্ড অ্যাটনবারা। রিচার্ড অ্যাটনবারা ছিলেন গান্ধী চলচ্চিত্রের পরিচালক, যেটা মহাত্মা গান্ধীর জীবনীর উপরে কিন্তু নির্মাণ করা হয়েছিল। এবারে ডিয়ার স্টুডেন্টস, ভেরি ইম্পর্টেন্ট, এই গান্ধী সিনেমার জন্য ভানু আথাইয়া কবে অস্কার পেয়েছিলেন? 1983-তে তিনি অস্কার পান। গুড। চলো নেক্সট কোশ্চেন ইজ, রাষ্ট্রপতি পদপ্রার্থী কমপক্ষে কত বয়স হতে হবে? রাষ্ট্রপতির পদপ্রার্থী হতে গেলে ন্যূনতম কত বছর বয়স লাগে? ভারতের রাষ্ট্রপতি, ভারতের আমরা আগের দিনের ক্লাসেই বলেছি 52 ধারাতে বলা হয়েছে যে আমাদের ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন। তো এই রাষ্ট্রপতি যে আমাদের ভারতে থাকবেন, এই রাষ্ট্রপতির কমপক্ষে বয়স কত বছর হতে হবে? অ্যান্সার হচ্ছে 35 বছর কমপক্ষে বয়স হতে হবে, এবং তিনি 5 বছর কার্যকালের জন্য কিন্তু নিযুক্ত হবেন। তো 5 বছর তার কার্যকাল হবে। গুড। কার্যকাল কত বছর? 5 বছর। আচ্ছা, শুধু কি রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সে কি 35 বছর? একদমই নয়। উপরাষ্ট্রপতি এনারও কিন্তু ন্যূনতম বয়স লাগে 35 বছর। ঠিক আছে। আচ্ছা, এছাড়া যিনি রাজ্যের রাজ্যপাল হন, রাজ্যপাল, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল থাকে না, প্রতিটা রাজ্যের রাজ্যপাল থাকা বাধ্যতামূলক, সেই রাজ্যপাল, এই রাজ্যপালের যে কমপক্ষে ন্যূনতম বয়স লাগে সেটাও কিন্তু 35 বছর এদের কিন্তু ন্যূনতম বয়স লাগে। ঠিক আছে, ন্যূনতম বয়স কত বছর লাগে? 35 বছর লাগে। কোন বায়ুপ্রবাহীটি নিয়ত বায়ুপ্রবাহ? এখানে একটা বায়ুপ্রবাহ আছে যেটা একটা নিয়ত বায়ুপ্রবাহ। আচ্ছা, নিয়ত বায়ুপ্রবাহ কি এটা একটু বলে রাখি। যে বায়ুটা সারা বছর সমানভাবে, সমান গতিবেগে, সমান দিকে প্রবাহিত হয় সেটাকে আমরা বলি নিয়ত বায়ু। মনে করো কোনো বায়ু ভারতের দিকে প্রবাহিত হচ্ছে, একটা বায়ু হচ্ছে মৌসুমী বায়ু। সো মৌসুমী বায়ুটা আমাদের ভারতের দিকে প্রবাহিত হচ্ছে সমান বেগে সারা বছর। এই বায়ু প্রবাহটাকে আমরা কি বলবো? অ্যান্সার হচ্ছে, এটাকে বলবো আমরা নিয়ত বায়ু। এবারে দেখো, নিয়ত বায়ু প্রবাহর একটা এখানে উদাহরণ হচ্ছে পশ্চিমা বায়ু। এটাও কিন্তু একটা নিয়ত বায়ু প্রবাহ। ঠিক আছে, পশ্চিমা বায়ু একটা নিয়ত বায়ু প্রবাহ। রাইট অ্যান্সার অপশন ডি হবে। মৌসুমী বায়ুটাকেও আমরা নিয়ত বায়ু প্রবাহর মধ্যেই ফেলে থাকি। সো এখানে দুটোই অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে, তো পশ্চিমা বায়ুটাও তোমরা উত্তর করতে পারো। পরেরটা দেখি, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? এটা আজকের হোমওয়ার্ক দিয়ে রাখবো তোমাদের। ভারতের সংবিধানের যে প্রস্তাবনাটা আছে এটা কতবার সংশোধিত হয়েছে? অবশ্যই সকলে এটা কমেন্ট করে জানিয়ে যাবে আজকের হোমওয়ার্ক। কোন চোল রাজ বাংলা জয় করেন? বাংলা বা বঙ্গ জয় করেছিলেন কোন চোল রাজা? চোল রাজাদের মধ্যে যিনি বাংলা জয় করেন তিনি হচ্ছেন চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা রাজেন্দ্র চোল। অ্যান্ড এই রাজেন্দ্র চোল বাংলা জয় করার পরে গঙ্গায় কোন্ড চোল উপাধি নেন। ঠিক আছে, গঙ্গাইকোন্ড চোল উপাধি কার ছিল? চোল বংশের শ্রেষ্ঠ শাসক প্রথম রাজেন্দ্র চোলের উপাধি ছিল গঙ্গাইকোন্ড চোল, মানে গঙ্গা বিজেতা। কোন গ্রহকে দ্য কমেট ডিস্টার্বার বলা হয়? কমেট ডিস্টার্বার আমরা বলে থাকি কোন গ্রহকে? এনিওয়ান? কমেট ডিস্টার্বার, কমেট মানে হচ্ছে ধূমকেতু। ঠিক আছে, এটা বলা হয় বৃহস্পতিকে। বৃহস্পতিতে কিন্তু প্রচুর উল্কাপাত হয়, ও বৃহস্পতিটা হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহ। সো এই কারণে বৃহস্পতি গ্রহকে কিন্তু বলা হয় গ্রহরাজ। কি বলা হয় এটাকে? গ্রহরাজ বলা হয় বৃহস্পতিকে।
এছাড়া দেখো ডিয়ার স্টুডেন্টস, এই বৃহস্পতি গ্রহকে কিন্তু আমরা আরও কিছু নাম দিয়ে থাকি, যেমন এটাকে রাক্ষুসে গ্রহ বলে। রাক্ষুসে গ্রহ, কারণ এর আশেপাশে কিন্তু কোনো কমেট গেলে সে নিজের দিকে আকর্ষণ করে, কারণ বৃহস্পতি গ্রহটা সব থেকে বড় এবং এর কিন্তু মাধ্যাকর্ষণ শক্তিটাও অনেক বেশি। এই কারণে এর আশেপাশে কোনো যদি কমেট বা কোনো উল্কাপিণ্ড হতে পারে, সেটা কোনো মহাকাশের দ্রব্য হতে পারে, সেটা যদি বৃহস্পতির ধারে পাশে যায় সে নিজের দিকে আকর্ষণ করে নেবে বা নিজের অভিকর্ষের দিকে টেনে নেবে। এটাকে আমরা রাক্ষুসে গ্রহ বলে থাকি। সো বিভিন্ন নামে কিন্তু আমরা দেখতে পাই, এটাকে বলা হয়। চলো পরেরটা হচ্ছে শীতকালীন অলিম্পিক প্রথম কোথায় অনুষ্ঠিত হয়? শীতকালীন অলিম্পিক বা উইন্টার অলিম্পিক প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম কোথায় শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়? দেখো, শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল প্রথম ফ্রান্সে, ফ্রান্সের চেমোনিক্স বলে একটা শহরে। ফ্রান্সের চেমোনিক্স শহরে প্রথম শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। কবে শুরু হয়েছিল? 1924 সালে প্রথম কিন্তু শীতকালীন অলিম্পিক বা উইন্টার অলিম্পিকের সূচনা হয়। এরপরে যদি আমরা দেখি সর্বশেষ শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে ডিয়ার স্টুডেন্টস, লাস্ট যদি বলা হয় সেটা হচ্ছে তোমার 2022 সালে। 2022-এ আয়োজক কারা ছিল বলো? 2022-এ আয়োজক কারা ছিল এই গেমসটার? এটার আয়োজক ছিল বেইজিং। বেইজিং, বেইজিংটা কোথায় পড়ে? চীন দেশের মধ্যে পড়ে। এরপরে 2022-এর পরে 4 বছর অন্তর এটা আয়োজিত হয়, যেহেতু 2026-এ হবে। 2026-এ কোথায় হবে? ইটালিতে। কোথায় হবে? ইটালি দেশে, ইটালির মিলান শহর বা অন্যান্য শহররা আয়োজন করবে এই গেমসটা। এরপরে 2030-এ আবার হবে। 2030 সালে মনে রাখবে আবার কিন্তু এগেন ফ্রান্স আয়োজন করবে। ঠিক আছে, ফ্রান্স আয়োজক হচ্ছে 2030 সালের শীতকালীন অলিম্পিক গেমসটাকে। 2024-এ গ্রীষ্মকালীন অলিম্পিক্সটাও ফ্রান্স হোস্ট করেছিল, ফ্রান্সের প্যারিস হোস্ট করেছিল। রশি ব্যবহার করে একটি গাড়ির অন্য গাড়িকে টেনে নিয়ে যাচ্ছে, এক্ষেত্রে রশির উপর প্রয়োগ করা বল নিম্নলিখিত কোন বলের উদাহরণ? একটা রশি ব্যবহার করে একটা গাড়ি ধরো খারাপ হয়ে গেছে, সেই গাড়িটাকে আরেকটা গাড়ি দ্বারা টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এক্ষেত্রে যে রশির উপরে প্রযুক্ত হবে বলটা, সেই বলটাকে আমরা কি বলবো? টান বল, প্রযুক্ত বল, স্বাভাবিক বল নাকি আপাত বল? একদমই বেসিক প্রশ্ন, এটাকে টান বল বলা হবে। কি বল? টান বল বলা হবে। মঈনুদ্দিন চিশতির সমাধি নিম্নের কোথায়? ভারতের মধ্যে সব থেকে যদি আমরা দেখি উল্লেখযোগ্য সুফি সন্তদের মধ্যে ছিলেন মঈনুদ্দিন চিশতি, যিনি চিশতিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন। চিশতিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মঈনুদ্দিন চিশতি। এবারে দেখো ডিয়ার স্টুডেন্টস, চিশতিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মঈনুদ্দিন চিশতির সমাধি আছে আজমিরে। আজমিরটা কোথায়? এটা রাজস্থান রাজ্যের মধ্যে পড়ে, রাজস্থানে আজমিরে। গুড। আচ্ছা, এনার একজন বিখ্যাত শিষ্য ছিলেন যার নাম হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া। এনার এই প্রশ্নটাও আসে পরীক্ষায়, নিজামুদ্দিন আউলিয়ার দরগা বা নিজামুদ্দিন আউলিয়ার সমাধি কোথায়? সেটা হচ্ছে দিল্লিতে আছে, এটাও সকলে একটু নোট করে রাখবে। চলো ডিয়ার স্টুডেন্টস, আমাদের নতুন যে ব্যাচ এসেছে সেটা সম্পর্কে একটা তথ্য তোমাদের বলে রাখি। নতুন যে আমাদের ডব্লিউপি এবং কেপির ব্যাচ এসেছে, সেখানে কিন্তু তোমাদের দুর্দান্ত একটা ক্লাস করানো হবে আমাদের সমস্ত টিচার দ্বারা। সেখানে তোমাদের ফুল প্রিপারেশান দেওয়া হবে, পুরোটাই প্র্যাকটিস ব্যাচ, যেহেতু এখানে তোমাদের সমস্ত চ্যাপ্টার মানে সমস্ত কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করা হবে, জিকে থেকে শুরু করে আমাদের জিএস অ্যান্ড তোমার রিজনিং, ম্যাথ, সব টিচাররা এখানে ক্লাস করাবেন এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী এমসিকিউ ভিত্তিক ক্লাস হবে। আর প্রতিটা ক্লাসে কিন্তু পিডিএফ তোমরা পাবে। আর ক্লাসটার কিন্তু ডিউরেশন অনেক দিন রাখা হয়েছে, তো লাইভ ক্লাস যদি তোমরা দেখতে চাও অবশ্যই লাইভ ক্লাসে যুক্ত হবে। এর মধ্যে কিন্তু পড়াশোনার একটা জোশ থাকে, তো লাইভ ক্লাসে যুক্ত হতে চাইলে অবশ্যই আজ থেকে ভর্তি হয়ে কিন্তু আজ থেকে লাইভ ক্লাস তোমরা দেখতে পারবে এবং যুক্ত হতে পারবে। চলো, আমাদের আরও অন্যান্য ব্যাচ যদি তোমরা যুক্ত হতে চাও, যদি কেউ রেল এসএসসির প্রিপারেশন নিতে চাও, মানে রেল এসএসসি প্রিপারেশন নিচ্ছ এমন যদি কেউ থাকো, তাদের জন্য ফাউন্ডেশন ব্যাচও আছে, 4.0 ফাউন্ডেশন ব্যাচ, যেটা ডব্লিউইপি কেপির সাথে সাথে রেল এসএসসির প্রিপারেশনও এখানে একটা ব্যাচ থেকেই হয়ে যাবে। তার সঙ্গে এএনএম জিএনএমের তোমার যদি কোনো তোমরাও যদি এখানে যুক্ত হতে চাও এএনএম জিএনএম, এবং তোমার বন্ধু বান্ধব, তোমার বাড়ির যদি ছোট কেউ এখানে ভর্তি হতে চায়, অবশ্যই তাদেরকে সাজেস্ট করবে এএনএম জিএনএম ব্যাচটা। ওকে,
তো TWS একাডেমিতে যে সমস্ত ব্যাচগুলো চলছে সে সমস্ত ব্যাচে তোমরা ভর্তি না হলে আজই কিন্তু ভর্তি হয়ে যাবে। চলো পরেরটা দেখি। পাট্টা ও কবুলিয়াত কে প্রবর্তন করেন? এটা একটা ভূমি প্রথা ছিল, ঠিক আছে। পাট্টা ও কবুলিয়াত প্রথা এটা কে চালু করেছিলেন? পাট্টা ও কবিলিয়াত প্রথা চালু করেছিলেন যিনি, তিনি হচ্ছেন শের শাহ। শের শাহ বা এনার একটা প্রকৃত নাম আছে। তার প্রকৃত নাম কি? কমেন্ট করো সকলে। তার প্রকৃত নাম কি? শের শাহের ফরিদ খা। ফরিদ খা বা শের শাহ পাট্টা কবুলিয়াত প্রথা চালু করেন। কান্দারিয়া মহাদেব মন্দির কোথায় অবস্থিত? এনটিপিসির পরীক্ষাতে প্রচুর দিয়ে থাকে। এনটিপিসি জিডির পরীক্ষায় এর ধরনের প্রশ্ন আসে। বিভিন্ন মন্দির কোথায় আছে, কান্দারিয়া মন্দির কোথায় আছে, এটা কিন্তু এই বছরে এমটিএস পরীক্ষাতে আসা একটা প্রশ্ন। এটা অবস্থিত আছে খাজুরাহোতে। আচ্ছা, খাজুরাহো এখানে অনেকগুলোই মন্দির আছে যেগুলো ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। চান্দেল্লা বলে একটা বংশ ছিল, জানো? চান্দেল্লা বংশ এখানে অনেকগুলো মন্দির নির্মাণ করেছিল যেগুলোকে বলা হয় খাজুরাহ মন্দির সমূহ। সো খাজুরাহ মন্দির সমাহার এগুলো কোথায়? এগুলো মধ্যপ্রদেশ রাজ্যের মধ্যে পড়ে। ফার্স্ট জিনিস একটা মনে রাখবে, মধ্যপ্রদেশ রাজ্যের মধ্যে পড়ে এবং চান্দেল্লা বংশ এখানে মন্দিরগুলো নির্মাণ করে। এবারে দেখো এখানে কিছু উল্লেখযোগ্য মন্দিরের নাম আমি তোমাদের দিয়ে দিলাম, যেগুলো তোমাদের জম্মু কাশ্মীর এর কিছু গুরুত্বপূর্ণ মন্দির হচ্ছে বৈষ্ণো মাতা মন্দির, অমরনাথ গুহা মন্দির কোথায় আছে? জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে। উত্তরাখণ্ডে বদ্রীনাথ মন্দির, কেদারনাথ মন্দির, নীলকণ্ঠ মন্দির এগুলো হচ্ছে উত্তরাখণ্ডের বিখ্যাত কিছু মন্দির। নয়াদিল্লির লোটাস টেম্পল আমাদের একটা আধুনিক ভারতের একটা উল্লেখযোগ্য স্থাপত্যের মধ্যে পড়ে লোটাস টেম্পল। অক্ষরধাম মন্দির নয়াদিল্লিতে। তামিলনাড়ুতে মীনাক্ষী মন্দির, চোলাপুরম মন্দির, মহাবলীপুরম মন্দির এগুলো তামিলনাড়ুতে আছে। আজকের জন্য এই কয়েকটা মন্দিরই তোমরা সকলে বাড়িতে ভালো করে পড়বে, আর বাকি আবার আমি অন্য ক্লাসে অন্যগুলো আবার অন্য রাজ্য থেকে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো এই কয়েকটা মন্দির তোমরা ভালো করে দেখবে, মীনাক্ষী মন্দির, চোলাপুরম মন্দির, মহাবলীপুরমের রথ মন্দির কোথায় আছে? মোস্ট ইম্পর্টেন্ট, তামিলনাড়ু রাজ্যে। চলো পরেরটা, জেট বিমান চলাচল করে কোন স্তরে? জেট বিমান এগুলো চলাচল করে কোন স্তরে? প্রচুর প্রশ্ন আসে এই প্রশ্নটা থেকে। জেট বিমান কোথায় চলাচল করে? জেট বিমান চলাচল করে স্টুডেন্টস স্ট্রাটোস্ফিয়ারে। স্ট্রাটোস্ফিয়ারে কেন চলাচল করে? কারণ এখানে ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত দেখা যায় না। এই স্তরটাকে আমরা বলে থাকি শান্ত মণ্ডল। এটাকে কি বলা হয়? শান্ত মণ্ডল। এই স্ট্রাটোস্ফিয়ারে কিন্তু আবার আমরা ওজোন দেখতে পাই, ওজোন গ্যাস, যেটা আমাদের আলট্রাভায়োলেট রে, সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি, সেটা আমাদের স্ক্রিনের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট হতে কিন্তু বাধা দেয়। সেই স্ট্রাটোস্ফিয়ারে আমরা O3 বা ওজোন দেখতে পাই বা ওজোন স্তর আছে। এটা খুবই ইম্পর্টেন্ট। আর শান্তমণ্ডল কাকে বলা হয়? নোট করে রাখবে, এটা স্ট্রাটোস্ফিয়ারকে বলা হয়। মার্লেমিন্টো সংস্কার কত খ্রিস্টাব্দে গঠিত হয়? মার্লেমিন্টো সংস্কার এটা একটা আইন, এটা গঠিত না, এটা পাশ হয় কবে, এরকম লেখা উচিত ছিল। যাই হোক, মার্লেমিন্টো সংস্কার আইন কবে পাশ হয়েছিল? মার্লেমিন্টো সংস্কার আইন এটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এটাকে মার্লেমিন্টো সংস্কার আইন বলা হয়। কারণ এই সময়ে যিনি আমাদের ভারতের ভাইসরয় ছিলেন তিনি হচ্ছেন লর্ড মিন্টো, এবং যিনি ভারত সচিবের পদে ছিলেন বা ভারত সচিব হিসেবে নিযুক্ত হয়েছিলেন তিনি হচ্ছেন লর্ড মার্লি। ওকে, সো মার্লেমিন্টো সংস্কার আইন এটাকে বলা হয়, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909টাকে। গড অফ স্মল থিংস এর লেখককে? দ্য গড অফ স্মল থিংস এটা হচ্ছে আমাদের ম্যান বুকার বিজয়ী একটা বই ছিল, ম্যান বুকার বিজয়ী একটা বই। আমাদের ভারত থেকে প্রথম ম্যান বুকার পুরস্কার পেয়েছিল এই বইটা, এবং এই বইয়ের যিনি লেখক তিনি হচ্ছেন অরুন্ধতী রায়। কে? অরুন্ধতী রায় 1997 সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন সাহিত্য ক্ষেত্রে। মিশন ইন্দ্রধনু নিম্নলিখিত কোন সরকারি প্রকল্পের সাথে সম্পর্কিত? এটা একটা কেন্দ্রীয় মিশন, কেন্দ্রীয় মিশন, মিশন ইন্দ্রধনু। এই মিশন ইন্দ্রধনু কোন প্রকল্পের সাথে যুক্ত? 2014 সালে চালু হওয়া মিশন ইন্দ্রধনু, এটা চালু হয় 2014 সালে। এটা যুক্ত হচ্ছে
শিশুদের টিকাদানের সাথে শ্বাসনালীকে কটি ভাগে ভাগ করা হয়? মানুষের যে শ্বাসনালী আছে এই শ্বাসনালীটাকে কয়টি ভাগে ভাগ করা হয়? শ্বাসনালীর ভাগ হচ্ছে দুটি এবং এভরি দুটো ভাগকেই কি বলা হয়? ব্রোঙ্কাইস বলা হয়। ঠিক আছে, এই দুটোকে কি বলা হয়? ব্রোঙ্কাস বলা হয়ে থাকে দুটো শ্বাসনালীকে, এবং এই দুটো ব্রোঙ্কাস মিলে কিন্তু তৈরি করে থাকে ফ্লোম কোষ। তৈরি করে থাকে। পরেরটা, ম্যাঙ্গানিজের সর্বোৎকৃষ্ট আকরিক কোনটি? ম্যাঙ্গানিজ যে খনিজটা আছে এর সবচেয়ে উৎকৃষ্টতম আকরিক কোনটি? ম্যাঙ্গানিজের সবথেকে উৎকৃষ্ট আকরিক হচ্ছে পাইরোলুসাইট। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিককে? একদমই সহজ প্রশ্ন, কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারতীয় প্রজাতন্ত্র, আমাদের দেশ, এই দেশের প্রথম নাগরিক হিসাবে কে বিবেচিত হন? এনিওয়ান? ভারতীয় প্রজাতন্ত্র বা আমাদের ভারতবর্ষের প্রথম নাগরিক হিসাবে বিবেচিত হন রাষ্ট্রপতি। আচ্ছা, রাষ্ট্রপতির বিধান আরো একবার বলছি কোথায় আছে? 52 ধারাতে আমরা রাষ্ট্রপতির বিধান পাই। গুড, চলো পরেরটা দেখি। আচ্ছা, এই প্রশ্নটা যাই হোক, এটা মানে অ্যানিমেশন দেওয়া হয়নি, এক্সট্রা তথ্যটাতে, তো উত্তরটা করতে তোমাদের হয়তো বেশি সময় যাবে না। দ্য ইকোনমিক হিস্টোরি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে? অ্যান্সার হচ্ছে কি, এই গ্রন্থটা যিনি লিখেছেন ডিয়ার স্টুডেন্টস, তিনি হচ্ছেন রমেশচন্দ্র দত্ত। ঠিক আছে, আচ্ছা এখানে অনেকে তীর্থঙ্কর রায় করবে, কিন্তু তীর্থঙ্কর রায় নয়, অ্যাকচুয়ালি আমি একটা বলে দিচ্ছি, কারণ দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া এটা হচ্ছে রমেশচন্দ্র দত্ত, একজন বিখ্যাত, তিনি কিন্তু আমাদের ভারতের একজন বিখ্যাত ইতিহাসবিদ ছিলেন রমেশচন্দ্র দত্ত। আর তীর্থঙ্কর রায় ইনি লিখেছিলেন দ্য ইকোনমিক হিস্ট্রি অফ 1857 টু 1947। এই লাস্টে 1857 এবং 1857 থেকে 1947 এই যে তোমার সংখ্যাটা যুক্ত হয়েছে, এক্ষেত্রে কিন্তু বইটা আলাদা। ঠিক আছে, দুটো বই আলাদা। আর একটা জিনিস দেখো, রমেশচন্দ্র দত্ত যে বইটা লিখেছিলেন, ইনি আরও অনেক বই লিখেছিলেন, যেমন দ্য হিস্ট্রি অফ এনসেন্ট ইন্ডিয়া, দ্য হিস্ট্রি অফ সিভিলাইজেশন ইন এনসেন্ট ইন্ডিয়া, দ্য লিটারেচার অফ বেঙ্গলি। এটা আলাদা বুক, এখান থেকে এটা আলাদা একটা বুক। ঠিক আছে, দ্য লিটারেচার অফ ইন্ডিয়া, এটা একটা কিন্তু রমেশচন্দ্র দত্তের বই। ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই জানাবে ক্লাসটি কেমন লাগলো। প্রতিদিনের ক্লাস যারা প্রতিদিন দেখছো, অবশ্যই আশা করবো তোমাদের ক্লাসগুলো দেখে খুবই ভালো লাগছে। লাইক করতে ভুলবে না ক্লাসটিতে, শেয়ার করতে ভুলবে না, এবং আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখে কেমন এক্সপিরিয়েন্স হলো সেটাও জানাবে। ভালো থাকবে সকলে, টাটা।